আজকের গল্প যা চাই লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গরুর গাড়ি ঢুকলো চাঁদপুর গ্রামের মধ্যে। ননিবালা ছেলেকে বলল, বাবা চেয়ে দেখো। ঘুমোয়নি মা, চেয়ে আছি। এই গায়ের সীমানা, ওই গেল দুলেপাড়া। ব্রাহ্মণপাড়া কত দূর মা? আরো আগে। ননিবালার সারা দেহ মনে একটি অপূর্ব অনুভূতির শিহরণ। মনে পড়ল আজ ৩০-৩২ বছর পূর্বে একদিন এই গ্রামে নববধূরূপে ঢুকবার সেই দিনটির কথা। তিনি ছিলেন পাশে। আজ যেমন ছেলে সুরেশ তার পাশে বসে রয়েছে, তেমনি চোখ মুখ, তেমনি চোখের দৃষ্টি, বয়সেও তাই। চাঁদপুর গ্রামে ঢুকবার কিছু পরেই কাক কোকিল ডেকে ভোর হয়ে গেল। সুরেশ গাড়ি থেকে নেমে গায়ের পথের ধুলো তুলে মাথায় দিল। মাকে বলল, তোমরা কতদিন গা থেকে গিয়েছিলে? তোর বয়স ২১ বছর? হ্যাঁ, ওর স্কুলের চাকরি গেল, আমরা এখানকার মায়া কাটালাম। বাবা দুঃখ করেননি? আহা, মরবার আগেও প্রায়ই বলতেন, বড় বউ, একবার যদি চাঁদপুর যেতে পারতাম ফিরে, তবে বোধহয় কিছুদিন আরো বাঁচতাম। ওখানে এখন চৈত্র মাসের দুপুরে বুড়ির কুলচুর শুকুচ্ছে রোদ্দুরে। বাঁশবনে কত কোকিল পাপিয়া ডাকছে। আমি গাঁয়ে যাব। শহরের ছোট বাসার মধ্যে উনি চিরকাল হাঁপিয়ে এসেছেন, আর তেমনি গরম সেখানে। আমি যদি তখন বড় হতাম, বাবাকে বাবার জন্মভূমিতে ঠিক নিয়ে আসতাম, বলে দিচ্ছি। সুরেশ ছিপছিপে চেহারার, শক্ত হাত পাওয়ালা যুবক। ফুটবল খেলে ভালো। দেশ স্বাধীন হবার পর রাইফেল ক্লাবে যোগ দিয়ে খুব রাইফেল ছোঁড়া অভ্যেস করেছে। এইবার রেলের শিক্ষানবিশি শেষ করে ভালো চাকরি একটা পাবে। শিক্ষানবিশির সময়েই ও খেলোয়াড় হিসেবে রেলের উপনিবেশ শহরটির অনেক বড় বড় অফিসারের দৃষ্টি আকৃষ্ট করেছে। শিক্ষানবিশির ছাত্রও সে ভালো, অঙ্ক বেশ ভালো জানে। তাই অঙ্কের টিউশনিতে মাসে আজকাল ৭০-৮০ টাকা করে রোজগার করে। স্বামী মারা গিয়েছেন আজ ১০-১১ বছর। সুরেশ তখন ১০ বছরের ছেলে, নিচের ক্লাসে পড়ে। কি আতান্তরেই ফেলে গিয়েছিলেন সেদিন। মনে হয়নি যে আবার একদিন এ ধাক্কা কাটিয়ে উঠতে পারা যাবে। রেল উপনিবেশের সকলেই খুব দয়া করলেন, একটা বাসা দেখে দিলেন, কারণ রেলের কোয়ার্টার ছাড়তে হলো। ইনস্টিটিউটের সেক্রেটারি রায় বাহাদুর হরিচরণ বসু নিজে এসে দেখাশোনা করলেন। সুরেশের লেখাপড়া যাতে বন্ধ না হয়, যাতে এ গরিব অসহায় পরিবারটি অনাহারের পথ থেকে রক্ষা পায়, এ সমস্তই ওখানকার বড় বড় লোকেরা করল। সেসব দিনের কথা ভাবলে জ্ঞান থাকে না। এমন দিনও আসে মানুষের জীবনে। আজ মনে হচ্ছে সমুদ্রে পাড়ি দিয়ে এসে অদূরে এবার কুলরেখা যেন দেখা দিয়েছে। ওরা সবাই বলে আমাদের দেশ এখন স্বাধীন, আর সে যুগের মতো কষ্ট করতে হবে না। এখন ছেলে পিলেদের ভালো চাকরি হবে, চাকুরিতে উন্নতি হবে, আগের মতো অত অল্প মাইনেতে ঘষ্টাতে হবে না। না খেয়ে মরবে না কেউ এ স্বাধীন ভারতের মাটিতে। অনেক বড় বড় আশার কথা সে শুনেছে। ছেলে ছোকরারা কত মিটিং করে, বক্তৃতা দেয়। গান্ধীজির ছবিতে মালা দিয়ে গান করতে করতে শহর ঘুরে বেড়ালো এই তো সেদিন। তার মৃত্যুর পরে সেদিন ১ বৎসর বুঝি ঘুরল। সুরেশও চমৎকার গান গাইতে পারে। আর একটা গান গাই সুরেশ। গান্ধীজি নাকি বড় ভালোবাসতেন। সবাই বলে রামধনু গান। রঘুপতি রাঘব সালা, রঘুপতি রাঘব রাজারাম, পতিত পাবন সীতারাম। ভোরের আলো বেশ ফুটেছে। সামনের পুরনো কোঠা বাড়িটা থেকে একজন বার হয়ে এসে পথের ওপর দাঁড়িয়ে ওদের গরুর গাড়ির দিকে তাকিয়ে দেখল। ননিবালা চুপি চুপি বলল, ও সুরেশ, ওই বোধহয় তোর বিনোদ কাকা, ওর খুড়তুতো ভাই।
আমি চিনেছি, তুই এগিয়ে যা, পরিচয় দিয়ে প্রণাম করবি। ওকেই চিঠি দেওয়া হয়েছিল। মিনিট 15 কেটে গেল উভয়ের কথাবার্তায়, সুরেশ আর তার বিনোদ কাকার। তারপর বিনোদ কাকা এগিয়ে এসে ননিবালাকে আদর করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বহুদিন পরে গ্রামের বউ গ্রামে ফিরে এসেছে। আজ 20-21 বছর পরে গ্রামের বউঝি দেখা করতে এলো এ পাড়া ও পাড়া থেকে। অভয় নাপিতের বউ এসে বলল, ও বউ, কেমন আছো? খোকা কই? কত বড়টা হয়েছে দেখি। দাঁড়াও, একটু পায়ের ধুলো দেও দিনি আগে। তারপর 2 পায়ের ধুলো নিয়ে প্রণাম করে সে সামনে বসল। অভয়ের বউকে দেখে ননিবালা যেমন আশ্চর্য হয়ে গেল, তেমনি মনে মনে কেমন এক ধরনের দুঃখও হলো। অভয়ের বউ তার চেয়ে অন্তত 20-25 বছরের বড়। তার মার বয়সী, চুল অর্ধেক পেকে গিয়েছে। শুধু ধাত ভালো আছে বলে অত বয়স বোঝা যায় না। কিন্তু অভয়ের বউ এখনো সধবা, পাকা চুলে সিঁদুর পড়ছে। অভয় নাপিত এখনো বেঁচে থাকবে সেটা ভেবে দেখলে এমন কিছু আশ্চর্যের কথা নয়। বড় জোর 70-72 না হয় তার বয়স হয়েছে। কিন্তু কিন্তুর কোনো সান্ত্বনা ননিবালা মনের মধ্যে খুঁজে পেল না। ওর কি মরবার বয়স হয়েছিল? পরদিন সে দেখল শুধু অভয় নাপিতের বউ নয়, তার চেয়ে অনেক বড় বয়সে বউ এখনো দিব্যি সিঁদুর পড়ছে পাকা আধ পাকা চুলে। কেন চলে গেলেন অল্প বয়সে ওদের বিদেশে ভাসিয়ে? গ্রামের মেয়েরা যখন দেখা করতে আসে তখন বারবার ওই কথাটাই মনে হয় ওর। ননিবালার শ্বশুরবাড়ি বিনোদ কাকাদের বাড়ির দক্ষিণ গাঁয়ে। 20-21 বছর ধরে সে বাড়িতে কেউ না থাকায় উঠোনে এক গাদা নোনা, ভাঁট, সেউতিলতার জঙ্গল, জংলি ডুমুরের বড় গাছে ডুমুর ফলেছে পাঁচিলের মাথায়। জানলায় কাঁটালতা উঠে জানালার কবাট ঢেকে ফেলেছে। সুরেশ কেবলই বলছিল, মা, আমাদের নিজের বাড়িতে চলো গিয়ে। গ্রামে এসে পরের বাড়িতে থাকবো কেন? আজ 3-4 দিনে জঙ্গল কাটিয়ে উঠোন পরিষ্কার করে তবে ননিবালা নিজেদের ভিটেতে ঢুকল। মাত্র 3খানা ঘর, 2টো বারান্দা দুদিকে, ভাড়ার রান্নাঘর আলাদা। কতকাল পরে আবার এ ভিটের মাটিতে সে পা দিল। দীর্ঘ 21 বছর এত তার জীবনে ঘটবার ছিল। সুরেশ বলল, কই মা, আমার তো কিছু মনে নেই এ বাড়িতে থাকবার কথা। ননিবালা বলল, দূর, তোর বয়স তখন 9 মাস। তখন এ বাড়ি ছেড়ে আমরা চলে যাই যে। এখন এখানে কিছুদিন থাকো মা, আমার বড্ড ভালো লাগছে। থাকতেই তো এলাম, এখন মা মঙ্গল চণ্ডী যা করেন। ননিবালা সারাদিন ঘর ঝাড়ে পোঁছে সাজায়। আজ 21 বছরের ধুলোর স্তর পড়েছে ঘরখানার ওপর। কেবলই ওর মনে পড়ছে আজকাল ওদের বিবাহিত জীবনের সেই মধুমাখা দিনগুলি, নববধূর নতুন স্বপ্ন মাখানো অপূর্ব রাত্রি ও দিনগুলি। উনি তখন একেবারে তরুণ, সে 14 বছরের কিশোরী। ওই তো সেই কুলুঙ্গিটা, ওটাতে উনি একদিন রসগোল্লা এনে লুকিয়ে রেখে মজা করেছিলেন। একটা বিলেতি ওষুধের কাগজের বাক্সের মধ্যে রসগোল্লা ছিল লুকানো। উনি বলেছিলেন, কি বলতো এতে? প্রগলভ নববধূ বলেছিল, তোমার জিনিস তুমিই জানো, ও তো একটা বিলিতি ওষুধ, বাজি ফেলবে। অত শত আমি বুঝি না, কি ওতে? রসগোল্লা, হাতি, গা ছুঁয়ে বলছি, এই দেখো, কটা খাবে বলো? তারপর দুজনে কাড়াকাড়ি করে সেই রসগোল্লা খেয়েছিল। 30 বছর আগের কথা, মনে হচ্ছে কাল ঘটেছে। এখানে এসে বড্ড বেশি করে স্বামীর কথা মনে পড়ছে ননিবালার। সব ঘর, সব বারান্দায়, প্রতি কোণে
ওই রান্নাঘরের খেতে বসবার বড় কাঁঠাল গাছের পিঁড়িখানায় ওর নববধূ জীবনের স্মৃতি মাখানো তরুণ স্বামী সেখানে ঘুরছেন এ ঘরে ও ঘরে। ও নিজে সেখানে বীরানম্র কুণ্ঠিতা কিশোরী বধূ। নতুন প্রেমের স্পর্শে দুরু দুরু বুক নিয়ে আলতা পরা পায়ে এ ঘরে ও ঘরে গৃহকাজ করে বেড়াচ্ছে নবীন উৎসাহ নিয়ে। ননিবালার মনে হচ্ছে যেন ও ঘরে গেলেই দেখবে তিনি বসে আছেন তক্তপোষে। আবার ও ঘরে থাকলে মনে হয় বুঝি এ ঘরে এলেই দেখা পাবে। আগেকার দিনের মতো লুকোচুরি খেলা এখনো কি চলছে? একবার উনি নতুন ধানের শীষ নিয়ে এসে ঘরে ঢুকলেন। বললেন, লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দাও, নতুন জমির নতুন ধান। শাঁখ বাজাও তোমার ঘরের লক্ষ্মী, শাঁখ বাজিয়ে অভ্যর্থনা করা নিয়ম তোমার। ঠিক দুপুরের গম গম রোদে অলস নিম ফুলের গন্ধের মধ্যে কতকাল আগের তার কথাই মনে পড়ে। ননিবালা একদৃষ্টে চেয়ে থাকে বাঁশঝাড়ের ঘন ডালের দিকে, কিন্তু মন তখন অতীত দিনের কোনো আবেশাতুর মুহূর্তটিতে স্থির নিবদ্ধ। হয়তো সে সময় ছেলে সুরেশ বলে ওঠে, মা একটু খাবার জল দাও না। ননিবালা চমকে ওঠে ধ্যান ভেঙে। লজ্জা পায় পাছে ছেলে কিছু বুঝে ফেলে। ছেলেকে জল দিয়ে হয়তো কাঁথা সেলাই করতে বসে গেল, কিংবা নতুন পাড়া তেঁতুলের রাস বটি পেতে কাটতে আরম্ভ করে দিল। অমনি মনে পড়ে যায় সেই সব দিনে এমন চৈত্রের দুপুরে বাড়ির পিছনের গাছের তেঁতুলের রাস এমনি কাটতে বসেছিল একদিন। উনি পেছন থেকে এসে চুপি চুপি বললেন, তেঁতুল কাটা রাখো, নুন দিয়ে লেবু পাতা দিয়ে তেঁতুল জরাও দেখি বেশ করে। চুপ, মা টের পাবেন, পালাও তুমি, তেঁতুল খেলে জ্বর হয়। ইস, উনি যেন আর খাবেন না। একলা আমি খাবো নাকি? মা ঘুমোচ্ছে, তুমি তাড়াতাড়ি ওঠো তো লক্ষ্মীটি। জিভে জল আসছে না তেঁতুলের নামে? সত্যি কথা বলো। ননিবালাকে উঠে যেতে হয় কাটা তেঁতুল নিয়ে রান্নাঘরের দিকে। উনি বলেন, দাঁড়াও, আমি লেবু পাতা নিয়ে আসছি। তেঁতুলগুলো একটু ধুয়ে নিও, বড্ড বালি কিচকিচ করবে নইলে। ননিবালা ধমকের সুরে বলে ওঠে, হ্যাঁ গো হ্যাঁ, সর্দারি করতে হবে না। তেঁতুল ধুয়ে কেউ জড়ায় না, জিজ্ঞেস করো গিয়ে, পানসে হয়ে যায়। দুজনে কাড়াকাড়ি করে সেই একতাল জড়ানো তেঁতুল খেয়ে ফেলে। পরদিনই ওর সর্দি আর গলা ব্যথা। ননিবালা আঙুল তুলে কৌতুকের সুরে বলে, কেমন বলেছিলাম না, কথা শোনা হলো? আমার কথা শোনা হবে কেন? আমি কি আর কেউ? মাকে যেন কোনো কথা বলো না। ঠিক বলে দেব, চালাকি বার করে দেব। দেখো, আর একটু তেঁতুল চলবে, নিয়ে আসবো নতুন লেবু পাতা দিয়ে। ননিবালার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তাড়াতাড়ি মুছে ফেলে আঁচল দিয়ে। ছেলে পাছে টের পায়। আজ যদি তিনি থাকতেন, মরার বয়স হয়নি তো, অনায়াসেই থাকতে পারতেন। আজ কি সুখেরই না দিন হতো তাহলে। খোকা এত বড় হয়ে গেছে, যে দেখে সেই ভালো বলে। দুদিন পরে মা মঙ্গলচণ্ডীর কৃপায় রেলে ভালো চাকরি করবে। উনি পায়ের ওপর পা দিয়ে বসে খান না কেন? আমরা তাকে কাজ করতে দিতাম না? আরাম করে খান না ছেলের রোজগার। এই দুপুরে বসে বসে কত গল্প করতাম দুজনে। ছেলের বউ সেবা করত, তেঁতুল জড়িয়ে নিয়ে আসতো। পৃথিবীর পথে সে যেন একা, সঙ্গী চলে গিয়েছে তাকে ফেলে। দীর্ঘ পথ সামনে, দূর থেকে দূরে বিস্তৃত। কে জানে কতদিন চলতে হবে এই টানা পথ বেয়ে। না না, তার খোকা, তার সুরেশ আছে, বেঁচে থাকছে। তার ঘরকন্যা গুছিয়ে দিতে হবে না? আজ বাদে কাল সুরেশের বিয়ে দিতে হবে। ছেলে মানুষ ওরা, সংসারের কি জানে, তাকেই গুছিয়ে দিতে হবে সব। সুরেশ এসে বলে,
মা, একটু তেঁতুল জড়াও না, নুন দিয়ে, লেবু পাতা দিয়ে। ননিবালা চমকে উঠে ছেলের তরুণ মুখের দিকে চেয়ে থাকে অবাক হয়ে। অন্যদিকে মুখ ফিরিয়ে সে চোখের জল রোধ করে। ছেলে কি করে জানলো তার বাবা অবিকল এমনই সুরে, এমনই টান দিয়ে কথা বলতো? গ্রামে ফিরে আসা পর্যন্ত ওর প্রতি পদক্ষেপ যেন সে শুনতে পায়। কি জানি, কিছুই যেন ভালো লাগে না। সব যেন ফাঁকা, অর্থহীন হয়ে গিয়েছে। কোনো কাজে আর উৎসাহ নেই। একদিন ও পাড়ার হরিদাস চক্রবর্তীর বাড়ি সত্যনারায়ণের পুঁথি শোনা ও প্রসাদ খাওয়ার নিমন্ত্রণে সে পাড়ার ঝি বউদের সঙ্গে গেল। সেকেলে কোঠা বাড়ি, দালানে পুজোর জায়গা হয়েছে। মাদুর পেতে দেয়া হয়েছে নিমন্ত্রিতা মেয়েদের জন্য। পুরুষেরা বসেছে বাইরের রোয়াকে। পূর্ণিমার রাত্রে উঠোনের বড় নারকেল গাছগুলোর ছায়া পড়েছে রোয়াকে। সদ্য তোলা জুঁই ফুলের সুগন্ধ ভুরভুর করছে পুজোর বারান্দা। হরিদাস চক্রবর্তীর বউ বললেন, এসো ভাই এসো, কতদিন গায়ে আসনি। সেই একবার এসেছিলে অনন্ত চতুর্দশীর ব্রত উদযাপনের সময়, মনে পড়ে? ননিবালা বলল, খুব মনে পড়ে। তখন তোমার নতুন 2-1 বছর বিয়ে হয়েছে। 2 বছর হবে। চেহারা আগের চেয়ে খারাপ হয়ে গিয়েছে। আর চেহারা দিদি, কি দরকার আমাদের চেহারায় বলুন? সে পাট তো ঘুচে গিয়েছে। আহা হা, সে আর বলো না ভাই। ঠাকুরপো তো ছেলে মানুষ, আমাদের ওদের চেয়ে কত ছোট। তার কি এখন যাবার বয়স হয়েছিল? সবই অদৃষ্ট, কি বলবো বলো। ননিবালার 2 চোখ ততক্ষণ জলে ভরে গিয়েছে। অন্যদিকে মুখ ফিরিয়ে রইল, নয়তো জল গড়িয়ে পড়বে গাল বেয়ে। সে একটা লজ্জার কথা এদের সামনে। তার মনে যে কি অভাব, সে কথা এরা কেউ বুঝবে না। সে মধুর অনুভূতির স্মৃতি এদের জীবনে পুঁজি নেই। স্থূল জীবনযাত্রা চালিয়ে যায় রান্না বাড়া করে, খাইয়ে ঘরকন্যা গেরস্তালি করে। তার মনের সে অনুভূতির ধারণাই নেই এদের। চোখের জল দেখে ভাববে ঢং করে কাঁদছে লোক দেখানোর জন্যে। পাশের বাড়ির কানাই গাঙ্গুলির পুত্রবধূ এসে বসলো ওর পাশে। ওর সঙ্গে আলাপ করে ফেলল। অল্পদিন বিয়ে হয়েছে, একটি মাত্র মেয়ে, 9 মাস বয়স। বাপের বাড়ি শান্তিপুরের কাছে হবিবপুর। বেশ শহুরে টান কথাবার্তায়। ওকে বলল, কাকিমা, আমি আপনার সঙ্গে দেখা করতে যাব ভাবছি আজ কদিনই। আমার কথা কে বলল তোমাকে? সবাই বলে। আমার পিস শাশুড়ি বলছিলেন। বড় ভালো বউ ছিল এ গাঁয়ের, গিয়ে দেখা করে এসো বৌমা। আপনার নাম কি কাকিমা? ননিবালা। তোমার? প্রীতিলতা। বেশ নামটি। খুকির নাম কি? এখনো কিছু রাখিনি, ডাকনাম টুলু। আপনার কাছে যাব এখন, একটা নাম ঠিক করে দেবেন এখন আপনার নাতনির। দেব না কেন বৌমা, কালই যেও। গান করো নাকি? গাই, সে তেমন কিছু না, আপনার মুখে শুনবো। এইমাত্র ওরা বলছিল আপনি ভালো গান জানেন। আমি? আমার গানের পাঠ তো চুকে গিয়েছে মা। আবার না, যখন তখন চোখে জল এসে বড় অপ্রতিভ করে দেয় এইসব ছেলে মানুষ ঝি বউয়ের সামনে। তার কি এখন চোখে পানসে করে কাঁদবার বয়স? সে কি গিন্নি বান্নি, ছেলের মা? প্রীতিলতা মেয়েটি বেশ দেখতে। কত আর বয়স হবে, 18-র বেশি নয়। ননিবালা সামলে নিয়ে বলল, যেও বৌমা, তোমাদের মুখের দিকে চেয়ে তো আবার এ গায়ের মাটিতে পা দিলাম, যাবে বই কি। সব বেশ ভালোভাবেই চলছিল। এমন সময় আর একটি ওর সমবয়সী মেয়ের সঙ্গে দেখা হলো। তার নাম কনক। এ পাড়ার কোনো এক বাড়ির মেয়ে, বোধহয় উপেন ভট্টাচার্যের মেয়ে। কনক ছুটে এসে ওর হাত দুখানা চেপে ধরে বলল, মনে পড়ে বৌদি, মনে পড়ে? একে খুবই মনে পড়ে। স্বামীর ঘরে প্রথম প্রথম যাবার সময় এই মেয়েটি আর রায় চৌধুরী পাড়ার সুবাসিনী
এই দুজনে কি অসাধারণ ধৈর্য ও অধ্যাবসায়ের সঙ্গেই তাদের রুদ্ধ দুয়ারের বাইরে আড়ি পেতে বসে থাকতো রাত দুপুর পর্যন্ত। একদিন, না, সেসব কথা এখন মনেই চাপা থাক। জুঁই ফুলের গন্ধে ভরা দীর্ঘ বিলসিত তাদের পুরনো বাতাস কোন দিগন্তে বিলীন হয়ে গিয়েছে। কিন্তু এসব পাড়া গাঁয়ের মেয়েদের জ্ঞানকাণ্ড বোধহয় একটু কম, নইলে সে যেটা প্রাণপণে চাপা দিতে চাইছে ওরা সেটা খুঁচিয়ে তুলতে চাইবে কেন? একটা সাধারণ বুদ্ধিও তো আছে। কনক সামনে এলেই মনে পড়ে সেসব মাধবী রাত্রির টাটকা জুঁই চাপার গন্ধ। কেন এরা সামনে আসে? ননিবালা মুখে অতি কষ্টে হাসি টেনে বলল, হ্যাঁ ভাই কনক ঠাকুরঝি, ভালো ভালো। তুমি দেখতেই পাচ্ছ। তা তো দেখছি। আহা, মনে পড়লে বুক ফেটে যায় সেদিনের কথা। সেই রাত্রে দাদা আমার মুখে খড়িগোলা মাখিয়ে দিল আড়ি পাতবার জন্যে, মনে পড়ে? না, এদের যেন আর কোনো কথা নেই আজকের দিনে। ননিবালা চুপ করে রইল দেখে কনক বোধহয় কিছু অপ্রতিভ হলো। সেও চুপ করে গেল। খুব লোকজনের ভিড়। দালানের মধ্যে মেয়েদের প্রসাদ খাবার পাতা সাজিয়ে দেওয়া হলো। ননিবালা এবং অন্যান্য মেয়েরা সেখানেই বসল। সত্যনারায়ণের পুঁথি পড়া আরম্ভ হলো। খানিক পরে সেখানে একজন বৃদ্ধ লাঠি হাতে এসে দাঁড়ালো। বৃদ্ধের বাঁ হাতে একটা বাটি। বৃদ্ধ এসে বলল, পুজো হয়নি? হরিদাস চক্রবর্তীর ছেলে বলল, না, আসুন জ্যাঠামশাই, বসুন। মেয়েদের মধ্যে আর বসবো না, যাই বাইরে। কত দেরি হবে? বেশি দেরি হবে না জ্যাঠামশাই। আবার বাড়ি গিয়ে রুটি করতে হবে, তবে খাবো, বেশি রাত্রির না হয়। ননিবালা পাশের কাউকে জিজ্ঞেস করলে, উনি কে ভাই? সে বলল, চাটুজ্জে বুড়ো। ছেলেরা মস্ত রোজগেরে, কলকাতায় থাকে। বুড়ো বাবা এখানে পড়ে আছে, খোঁজও নেয় না। বউ বেঁচে নেই বোধ হয়। খুব আছে, ছেলেদের কাছে কলকাতায় থাকে। ইনি যান না কেন ছেলেদের কাছে? তা কি জানি দিদি, তা বলতে পারি না। এখানে থাকে তাই তো দেখি। আর তুমিও যেমন, নিজের খবরই রাখতে পারি না, তার আবার পরের খবর নিতে যাচ্ছি। রাত অনেক হয়ে গেল পুজো ও পুঁথি পড়া শেষ হতে। ননিবালা যখন ছেলের সঙ্গে বাড়ি যায় তখন দেখতে পেল সেই বৃদ্ধ ওদের আগে আগে চলেছেন, লাঠি ঠক ঠক করতে করতে। ওদের দেখে বললেন, কে যায়? তোমাদের তো বাবা চিনতে পারলাম না। সুরেশের পরিচয় পেয়ে বড় খুশি হলেন, তাকে কত আশীর্বাদ করলেন। ননিবালাকে বললেন, তোমার বিয়ের পর একবার বৌমা তোমায় দেখেছিলাম, বিয়ের বউ ভাতের দিন। যেও আমাদের বাড়ি, কেমন? কালই যেও। পরদিন বিকেলে ননিবালা চাটুজ্জে বুড়োর বাড়ি গেল। সামনে বারান্দাওয়ালা সেকেলে কোঠা বাড়ি। একদিকে ডুমুর গাছ, অন্যদিকে একটা বাতাবি লেবুর গাছ। উঠোনের পূর্ব দিকে একটা পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরেছে। বুড়ো বলল, কি দেখছো বৌমা? ওসব আমার নিজের হাতে করা। সবাইপুরের বিশ্বাসদের বাড়ি থেকে বীজ আনিয়েছিলাম আজ 9 বছর আগে। সেই গাছ, তখন ওরা সব এখানে ছিল। ননিবালা বলল, ওরা কারা জ্যাঠামশাই? তোমার জেঠিমা। আপনাকে এখানে রেঁধে দেয় কে? নিজেই রাঁধি, খুব ভালো রাঁধতে পারি। এই এখন বসে পরোটা করব। জেঠিমা থাকেন না এখানে? না মা, ওরা বড় ছেলের কাছে থাকে কলকাতায়। ক ছেলে আপনার? 3টে। তা নিজের মুখে বলতে নেই। 3 ছেলে ভালো চাকরি করে, শ্যামবাজারে তেতলা বাসা, ইলেকট্রিক লাইট, ফ্যান। বড় ছেলের মোটর গাড়ি, 10 মানে 10 চেনে। চাটুজ্জে সাহেব বললে সাপ্লাই ডিপার্টমেন্টের এক ডাকে সকলে চেনে।
চেহারাও একেবারে সাহেবী। নিজের ছেলে বলে বলছি তা ভেব না। বৃদ্ধের চোখে মুখে গর্বের ভাব অতি স্পষ্ট হয়ে উঠল। নিজের মনে আপনা আপনি হেসে উঠে বলল, জন্মাবার পরে এতটুকু ছিল। ওর মা ফুলে নবলার পাঁচু ঠাকুরের দৌড় ধরে তবে ওই ছেলে বাঁচাই। 6 বছর বয়সে কাঁকড়া বিছের কামড়ে ছেলে নীলবর্ণ হয়ে মরে যাবার জোগাড় হয়েছিল। কাঁটা নটের শেকড় বেটে খাইয়ে জল পড়া দিয়ে তেল পড়া দিয়ে সে যাত্রা অতি কষ্টে রক্ষা হয়। তবে আজ আমাদের নৃপেন। তা এসো বসো বৌমা, এই পরোটা কখানা ভাজি আর তোমার সঙ্গে গল্প করি। একটা ক্ষুদ্র ভাঁড় চেঁচে মুচে ঘি বেরুলো আধ ছটাক খানেক। বৃদ্ধ ভাঁড় দেখিয়ে বলল, ডালদা, ভালো ডালদা। আর তাছাড়া পাচ্ছি কোথায়? শ্রীঘি 8 টাকা সের। কেন, আপনার ছেলে টাকা পাঠায় না? বৃদ্ধ তাড়াতাড়ি বলে উঠল, নৃপেন, তার অনেক খরচ। রোজগারও যেমনি, খরচও তেমনি। আমি আর তাকে বিরক্ত করি নে। আমার বিঘে 3 ধানের জমি আছে। আর ধরো লাউ করি, কুমড়ো করি, ঢেঁড়স, ডাঁটা সবই তৈরি করি নিজের হাতে। বেশ চলে যাচ্ছে। নৃপেন পুজোর সময় একখানা ভালো থান কাপড় পাঠিয়ে দিয়েছে, ফাইন থান। তা বৌমা, সে আমি তুলে রেখে দিয়েছি। বারবার দেখি, বলি বড় খোকা আমায় দিয়েছে। ছোট ছেলের বাসা আগে ছিল কলকাতায়, এখন মণিপুরে। সে এক জোড়া চটি জুতো পাঠিয়ে দিয়েছিল পুজোর সময়। ননিবালা ইতিমধ্যে পরোটা কখানা বেলে দিয়ে বলল, আপনি ভেজে নেবেন না আমিই দেব? না মা, আমিই নিচ্ছি। কেন কষ্ট করবেন, সরুন, আমি করে দিচ্ছি। ননিবালা খাবার তৈরি করে দুধ জাল দিয়ে পিঁড়ি পেতে বৃদ্ধকে যত্ন করে খেতে বসিয়ে দিল। চাটুজ্জে বুড়োর মুখের ভাব দেখে মনে হলো অনেকদিন তাকে এমন যত্ন করে কেউ খাবার খাওয়ায়নি। বুড়ো বলল, কি সুন্দর পরোটা হয়েছে। মেয়ে মানুষ না হলে কি খেয়ে তৃপ্তি? মেয়েদের হাতের রান্নাই আলাদা। বেঁচে থাকো বৌমা, বেঁচে থাকো। মুখ বদলালাম অনেকদিন পর। আপনার ছেলেদের বউ কেউ এখানে এসে থাকে না? না না পাগল, তাদের কি এই অজপাড়াগে থাকতে বলতে পারি? তুমি জানো না, এসব অশিক্ষিত স্থানে তাদের আমি আসতে বলতে পারি না। তাদের মন টেকে এখানে। গরিব ছিলাম নিজে বটে, কিন্তু ছেলেদের মানুষ করে দিয়েছি কষ্ট দুঃখ করে। বিয়েও দিয়েছে তেমনি ঘরে। বড় বৌমার বাবা মতিহারিতে সিভিল সার্জন। মেজ বৌমার বাবা নেই। মামারা খিদিরপুরে বড় কন্ট্রাক্টর। রায়চৌধুরী কোম্পানির নাম শুনেছ? সেই রায়চৌধুরী কোম্পানি। ছোট বৌমার বাবা এখন বাঁকড়োর সদর এসডিও। বড় বৌমা ম্যাট্রিক পাস। ছোট বৌমা বিএ পর্যন্ত পড়েছিলেন, পরীক্ষা দেননি। ইংরেজি বলেন কি, আড়াল থেকে শুনেছি, যেন মেম সাহেব। বৌমা, এইসব গল্প কথা এখান থেকে শোনাবে, নিজের চোখে না দেখলে। তারা কখনো এখানে আসেননি? বড় বৌমা এসেছিলেন একবার পুজোর সময়, যেবার আমার বড় নাতির ভাত হয়। প্রথম ছেলের ভাত এখান থেকেই হয়েছিল কিনা, সে আজ 20 বছর আগের কথা। সে নাতি এবার ডাক্তারি পড়ছে মেডিকেল কলেজে। ওর পরে 2 মেয়ে, তারা স্কুলে পড়ে। এইবার ম্যাট্রিক দিয়েছে একটি। ছোট বৌমাকে নিয়ে আমার ছোট খোকা এসেছিল সেবার মোটরে করে। ঘন্টা 4-5 ছিল সবাই। আমি অনেকদিন দেখিনি কিনা, তাই চিঠি লিখেছিলাম। চিঠি পেয়ে বউ নিয়ে দেখা করতে এসেছিল। ছোট বৌমা এসে শুধু ডাব আর চা খেয়েছিল। পাড়া গায়ের জল খেলেই ম্যালেরিয়া হবে। তাদের অবস্থা ভালো, শিক্ষিত, সব বোঝে তো। রাত কাটালো না এখানে। কোথায় বা শুতে দিতাম? না বিছানা না মশারি। নিজেই শুই একটা ছেঁড়া মশারি টানিয়ে। সারা রাত মশা কামড়াই। নিজে ভালো দেখতে পাইনে চোখে যে সেলাই করব।
আমি কাল আপনার মশারি সেলাই করে দিয়ে যাব জ্যাঠামশাই। তা বেশ, এসো বৌমা, একটু গুড় সঙ্গে করে নিয়ে আসতে পারো? খাবার ইচ্ছে হয়, এবছর কিনতে পারিনি, বড্ড দাম। পরোটা দিয়ে খেজুরের গুড় বড় ভালো লাগে। খাওয়া শেষ করে চাটুজ্জে বুড়ো তামাক সাজতে বসল। ননিবালা চলে এলো। তার মনে সম্পূর্ণ অন্যরকম ভাব। সুরেশকে সে খেতে দিল। সুরেশ বলল, বেশ জ্যোৎস্না উঠেছে মা, এখানে বসো। ননিবালা বলল, তাকে তোর মনে পড়ে? খুব। আমায় নামটা পড়াতেন রোজ সকালে উঠে। বাবা যদি আজ থাকতেন। সুরেশের গলার স্বর ভাঙা, আবেগে আড়ষ্ট। ননিবালা ভাবল, এই ভালো, এই ভালো। খোকা আজ তোমার নাম করছে, তুমি নেই বলে। ওর চোখের জলে তোমার স্মৃতি সার্থক হোক। বেঁচে থাকো মানে মানে খোকার মনে। মন শুকিয়ে যায়। তুমি বেঁচে থাকলে হয়তো চাটুজ্জে জ্যাঠামশায়ের মতো তোমাকেও অবহেলা পোহাতে হতো। ভালোই হয়েছে তুমি মানে মানে চলে গিয়েছ। ধন্যবাদ।